আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি বরাবরই ভালোর দলের লোক। আজকের ঘটনা আমার বড় ভাইয়ের মেয়ে সাদিয়ার সাথে ঘটা। নিজ মুখে পড়ে শোনাবেন আশা করি। আমি তানভীর হাসান, বাসা টাঙ্গাইল। আনুমানিক তখন 2007-2008। সাদিয়া তখন ক্লাস 3-তে পড়ে। একদিন সাদিয়া আর ওর মা ওর খালাতো বোনের হোস্টেলে যায় বিকেলবেলা। বলে রাখা ভালো, সাদিয়া অনেক সুন্দরী এবং অনেক গুণ আছে ওর মধ্যে। তো বিকেলে গেল হোস্টেলে, সাথে ছিল মাছ ভাজা প্লাস আরো কিছু। মেইন রাস্তা থেকে হোস্টেলে যাওয়ার সময় সামনে অনেক প্রাচীন বট গাছ। লোকমুখে শোনা যায় এই গাছটা নাকি ভালো না, খারাপ কিছু আছে। আবার পাশে ছিল শ্যাওলা জমা পুকুর। কেন এই কথা বললাম কিছুক্ষণ পরই বুঝতে পারবেন। সাদিয়ার কাজিনের সাথে দেখা হলো। এখন ওরা চলে আসবে। যখনই বট গাছের নিচে আসে তখনই সাদিয়ার শরীর ভার হয়ে যায়। এই কথাটা ওর মাকে বলে। ওর মা কিছু না বলে চুপচাপ বাসায় চলে আসে। তখন মাগরিবের আজান দেয়। রাতে তেমন কোনো ঘটনা ঘটেনি। ঘটনা ঘটে পরদিন সকালে। হঠাৎ সাদিয়ার শরীরে অনেক জ্বর। সবাই পানি ঢালছে, কোনো মতেই কমে না। মেডিসিন নিয়ে আসা হলো, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। সাদিয়া এমন ছিল, কিন্তু যখনই সন্ধ্যা হলো, বিশ্বাস করুন রাসেল ভাই, ওর মুখটা একদম লাল হয়ে গেল। শরীর দুর্বল, সে কারণে উঠতে পারছে না। এদিকে তখন প্রায় 6টা বাজে। সাদিয়াকে ধরে নিয়ে এসে আমাদের বড় ঘরে আনা হলো। বিছানায় শুয়ে মাথায় পানি ঢালা হচ্ছে। বড় ঘর বলতে আগের দিনে যেমন একটা প্রধান ঘর ছিল, তেমন আমাদের ছিল প্রধান ঘর বা বড় ঘর। বিছানায় শোয়ানোর কিছুক্ষণ পরেই সাদিয়ার খিঁচুনি শুরু হয়ে গেল। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। যেমন তেমন খিঁচুনি না, এ যেন বিছানা থেকে ওপরের দিকে উঠতে যাচ্ছে। আমরা আরো ভয় পেয়ে যাই। সবাই পানি ঢালা বাদ দিয়ে ওকে ধরে শান্ত করার চেষ্টা করি। কিন্তু একটা জিনিস কেউ খেয়াল করেনি, সাদিয়া তো কালকে দুপুর থেকে ঠিক করে কিছু খায়নি, তবে এত শক্তি পেল কিভাবে? এই চিন্তা করার সাথে সাথে আরো বড় কিছু হবে যে সেটা আমরা বুঝতে পারিনি। সাদিয়া শুয়ে থাকা অবস্থায় উঠে দাঁড়িয়েছে। আমরা সবাই অনেক ভয় পেয়ে যাই। সবাই ওকে চাপ দিয়ে বিছানায় বসাই। বিশ্বাস করবেন না, ওর শরীরে এত জোর, আমরা 5-6 জন ধরে রাখতে পারছি না। সে উঠে চলে যায়, মুখ একদম লাল। তখন আমাদের বুঝতে বাকি রইল না যে ওর ওপরে খারাপ কিছু ভর করেছে। তখন আম্মু বললেন, কালকে আমি ভাজি মাছ নিয়ে গিয়েছিলাম কলেজের হোস্টেলে। তখন সাদিয়া বলছিল ওর শরীর কেমন যেন লাগছে। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। সবাই কান্নাকাটি করছে, কি করব এখন কিছুই বুঝতে পারছি না। হঠাৎ একজন জানায় আমাদের পাশের এলাকা পালপাড়ায় এমন একজন কবিরাজ আছে যে এইসব নিয়ে কাজ করে। আমরা রওনা হই সাদিয়াকে নিয়ে কবিরাজের উদ্দেশ্যে। 30 মিনিটের মধ্যেই আমরা চলে আসি। কবিরাজ তখন ধ্যানমগ্ন ছিলেন। সাদিয়াকে নিয়ে তার সামনে বসানো হলো। যখন সে চোখ খুলে তখন সে ভয় পেয়ে গেলেন সাদিয়াকে দেখে। তার চোখে ছিল ভয়ের ছাপ, কিন্তু সাদিয়াকে দেখে মনে হচ্ছে ও একদম স্বাভাবিক। কবিরাজ নামাজ পড়তে চলে গেলেন ভেতরে। তখন সাদিয়া তার আসনেই বসে আছে। নামাজ শেষ করে কবিরাজ আসনে বসলেন। যখনই দোয়া পড়া শুরু করলেন তখনই সাদিয়া আবারও আগের মতো শক্তি দেখাচ্ছে, উঠে চলে যাবে। তখনই সবাই মিলে আবারও ধরে বসাই। আর তখন কবিরাজ সবাইকে বলেন পিছিয়ে যেতে, কেউ যেন ওকে স্পর্শ না করে। যদি কেউ স্পর্শ করে সাদিয়ার শরীর, তাহলে তার শরীরেও চলে যেতে পারে। এমন একটা ভয়ানক পরিস্থিতি তখন। তারপর কবিরাজ দোয়া পড়ে অনেক কষ্টে সাদিয়ার শরীর থেকে জিনটাকে বের করলেন এবং সেটা তার কাছে রেখে দেন। তারপর সাদিয়া সুস্থ হয়ে যায়। কবিরাজ পরে আমাদের জানায় যে ওর সাথে যে ছিল তার নাকি মাথা ছিল না, সে ছিল সেই প্রাচীন বটগাছটায়। এই বলে তিনি আসন থেকে উঠে আমাদের চলে আসতে বলেন। সাদিয়া তখন একদম সুস্থ। যদি এখানেই সব শেষ হতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু কপালে আরও কি লেখা ছিল তখন আমরা কি কিছু বুঝতে পেরেছিলাম? অনেক বছর চলে যায়। এখন 2021। সাদিয়া মেডিকেলে পরীক্ষা দেবে। আগেই বলেছি ওর অনেক গুণ। এটাও ওর গুণ ছিল, ও লেখাপড়ায় ভালো।
পরীক্ষার ঠিক 6 মাস আগে আবার হঠাৎ আগের মতো জ্বর, মাথা ব্যথা, অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। অনেক ডাক্তার দেখানো হলো, সবাই বললেন বেশি পড়ার চাপে নাকি ওর নার্ভে সমস্যা হয়েছে। আমরা ধানমন্ডি একটা হসপিটালে নিয়ে যাই, তাকে দেখাই। অনেক মেডিসিন তারা অ্যাডভাইস করে। কয়েকদিন ঠিক ছিল, কিন্তু কয়েকদিন পর আবারও আগের মতো অবস্থা হয়ে গেল। এবার আরো ভয়ানক হয়ে গেল অবস্থা। এখন শরীর কাঁপুনি দিয়ে জ্বর আসে, 1 ঘন্টা পরেই সে উঠে বসে থাকে। আমরা খেয়াল করলাম সে কথা বলতে পারছে না, কানেও শুনতে পারছে না। আমরা অনেক ভয় পেয়ে যাই। আমরা এই কাহিনীগুলো জানতে পারছি সাদিয়ার হাতের লেখায়। হ্যাঁ, ও খাতায় লিখে লিখে দেখিয়েছে, মেসেঞ্জারে মেসেজও করেছে আমাকে যে সে কিছু শুনতে পারছে না, কথা বলতে পারছে না, তার মাথায় অনেক ব্যথা, আরও অনেক কিছু। কিছুটা এমন, তার মাথায় মনে হচ্ছে কেউ মরিচ ঘষছে, কাঁচা মরিচ। মগজ বের করে কেউ যেন সেখানে মরিচ মিশিয়ে দিচ্ছে। এগুলো বলার পরেই শুরু হলো আসল কাহিনী। সাদিয়া নিজের হাতের ভেইনগুলো নিজেই টেনে ছিঁড়তে যায়, আমরা আটকাই। মাথায় যখন ব্যথা করে অনেক বেশি, তখনও মাথায় চুলগুলো টেনে ছিঁড়তে চায়। রক্ত বেরিয়ে এসেছিল একবার। 5-6 জন মিলে আমরা ওকে ধরে রেখেছিলাম। এক মুহূর্তের জন্য হাত ছাড়লে নিজের হাত নিজেই কামড়ে ছিঁড়তে চায়, চুল ছেড়ে। যখন সে নিজের চুল ধরে আমরা কেউ ছাড়াতে পারি না, অনেক দোয়া কালাম পড়ি, তখন সে ছেড়ে দেয়। এইভাবে 2-3 দিন চলতে থাকে। এবার সবাই ওর সাথে আমরা অসুস্থ হয়ে যেতে শুরু করি। কি করব বুঝতে পারছি না, ছোটাছুটি কম করলাম না। এরই মধ্যে মনে হয়েছে সেই কবিরাজের কথা। তার খবর নিতে পাঠালাম একজনকে। তিনি বললেন কবিরাজ নাকি তার 1-2 বছর পরেই মারা গেছেন, সব জিনগুলোকেও মুক্ত করে দিয়েছেন। সেই জিনটাই আবার এসেছে সাদিয়ার কাছে, তাই এমন করছে। আমরা সবাই ভয় পেয়ে যাই। কাছের অনেক হুজুরকে দেখাই, লাভ হয় না কোনো। কয়েকদিন পর এক ইমামের খোঁজ পাই, তার কাছে নিয়ে যাই। সেখানে নেয়ার জন্য সাদিয়াকে বলা হলে সে না করে দেয়, কোনো মতেই সে যাবে না তার কাছে। তখন ইমাম সাহেবকে ভিডিও কল দেয়া হয়। ইমাম ওখানে বসে দোয়া দরুদ পড়ে ফু দেন এবং একটু শান্ত করেন। তখন নিয়ে যায় ওকে। অনেক সূরা পড়ে, অনেক লড়াই করে সেই জিনটাকে হুজুর আটকাতে সক্ষম হন। তারপর সাদিয়াকে বাসায় নিয়ে আসা হয়। তখনও সব ঠিক হয়নি। সাদিয়া কথা বলতে পারতো না, তখনও কানেও শুনতো না। আমাকে বলছে খাতায় লিখে আমাদের ঘরের সামনে মেহেদি গাছ কেটে ফেলতে হবে, এখানেই নাকি জিনটা থাকতো। যদি না কাটি তাহলে আবার সেই জিনটা আসবে, আরো বড় ক্ষতি হবে। সবাইকে নামাজ পড়তে হবে, তাহলে সে আর আসবে না, এমন কিছু একটা। আমরা সাথে সাথে সেই মেহেদি গাছটা কেটে ফেলি। একটু পরেই খবর পাই সাদিয়া কানে শুনতে পাচ্ছে। আমরা সবাই খুশি। পরের দিন আর একটা কান খুলে যায়, কথাও বলতে পারে।